বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি বিএনপির। হত্যাকাণ্ডে জড়িত থাকা অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান। এবং পশ্চিমবঙ্গে ধর্ষণ হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে সর্বস্তরের মানুষ। রাজ্য সরকারের পদত্যাগ দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 12 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী রিয়াজ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এদিকে গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কর্মীটোলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ একথা বলেন। শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে 90 দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তা উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে এখনও ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে আন্দোলনে নিহত কয়েকজনের মরদেহ। তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ও স্টুডেন্ট পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের চিকিৎসায় বিশেষ ইউনিট তৈরির দাবিও জানান সমন্বয়করা। এই গণঅভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 2200 রোগী, যাদের মধ্যে এখনও ভর্তি 163 জন। জীবন মরণের সন্ধিক্ষণে আইসিইউতে আছেন 9 জন। এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। অ্যাটেন্ডেন্টদের ব্যাপারেও যে সিস্টেম করতে চাচ্ছে, অনেকে বেশি জড়ো হয়ে গেলে এখানে কিন্তু ইনফেকশন হতে পারে। আন্দোলনে নিহত 8 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে। দ্রুত লাশগুলোর পরিচয় শনাক্তের দাবি জানান এই চিকিৎসক। এই লাশগুলো আসলে যাদের সন্তান, যাদের ভাই, যার হাজবেন্ড, তাদের তো পাওয়ার অধিকার আছে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
और साउथ के बीच की दूरी দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। बहुत बहुत धन्यवाद। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বণ্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এ মামলাটি হয়। শনিবার ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ ইসরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40-50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর। এ সময় এলোপাতাড়ি গুলি লাগে তার। গুরুতর অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় কথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুল সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেবে। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহীন, সময় সংবাদ,
ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে স্বাধীন সাংবাদিকতার প্ল্যাটফর্ম গণমাধ্যম সংস্কার উদ্যোগ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কারে ১৩ দফা দাবি তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় কর্পোরেট ইন্টারেস্ট, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠন এবং নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান বক্তারা। রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন গণমাধ্যম সংস্কার উদ্যোগ। দীর্ঘদিন মুক্ত সাংবাদিকতা করতে না পারার আক্ষেপ উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আমি আমার সন্তানকে যেই গণমাধ্যম বিশ্বাস করাতে পারিনি, সেই গণমাধ্যম জনগণ বিশ্বাস করবে সেটা আমি কখনোই প্রত্যাশা করিনি। কয়েকদিন আগে এক তরুণ সাংবাদিক আমাকে বলছিলেন যে ভাইয়া এখন আর আমি সাংবাদিক এই পরিচয়টা দিতেই আমার কাছে বিব্রত লাগে। প্রত্যক্ষভাবে আমরা পুঁজির মালিকদের লাঠিয়াল হিসেবে ব্যবহার হচ্ছি। মুক্ত সাংবাদিকতা চর্চার জন্য যা যা করা দরকার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা যেন সবাই নিতে পারি। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাংবাদিক হত্যার বিচার যেসব মালিক ও নীতি নির্ধারক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করেছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিচার, গণমাধ্যমের সার্বিক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিশন গঠন সহ ১৩ দফা দাবি তুলে ধরেন উদ্যোগের সংগঠকরা। তারা বলেন, লেজুর ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো দিয়ে গণমাধ্যম কর্মীদের মুক্তি মিলবে না। যে সমস্ত গণমাধ্যম সরকারের নানান সুযোগ সুবিধা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তারা আসলেই সেই অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে কিনা এবং সংবাদকর্মীদেরকে তার আলোকে সুযোগ সুবিধা দিয়েছে কিনা সেটা বের করতে হবে। নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে, সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে, একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। সাম্প্রতিক গণহত্যায় এক শ্রেণীর সাংবাদিকদের দায় আছে বলে জানান সিনিয়র সাংবাদিকরা। কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান তারা। সংবাদপত্র জগতে তিনটা অভ্যুত্থান দরকার। একটা হলো কর্পোরেট ইন্টারেস্টের বিরুদ্ধে, একটা হলো ইউনিয়নগুলোর বিরুদ্ধে, প্রেস ক্লাবের বিরুদ্ধে এবং নিজেদের লোভ পক্ষপাতের বিরুদ্ধে। দলমত নির্বিশেষে পেশার স্বার্থে দেশের সব সাংবাদিককে এক হওয়ার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। এইগুলো নতুন বাংলাদেশে চলবে না। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগমের। এ ঘটনায় গাফিলতির অভিযোগ ওঠে রংপুর মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিরুদ্ধে। তদন্ত কমিটি গঠন হলেও আলোর মুখ দেখেনি তা। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে এই মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। 10 আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও সাংবাদিক ও নানা পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার নির্দেশে শনিবার রংপুর মেডিকেলের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি আসে সার্বিক বিষয় নিয়ে তদন্তে। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক রোগীর। ব্লাড ট্রান্সফিউশন বিভাগের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ফাতেমা বেগমের সন্তান আব্দুল্লাহ আল জিসামের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। ওনারা নিউজে স্বীকার করছে, আমাদের কাছে কাগজ আছে, তো এখানে আমি তদন্তের তেমন কিছু দেখি না। এদিকে নামে সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। ভুক্তভোগীদের অভিযোগ, ঔষধ সহ সব ধরনের টেস্ট করতে হচ্ছে নিজের খরচে। পাবলিকের তো কোনো সুবিধা নেই এই জায়গায়, ওষুধ বিশুদ্ধ নাই, ডাক্তারি প্র্যাকটিশন করতে যান, এখন ওষুধ নিয়ে আসেন, সারাদিন দৌড়ান, বেড নিয়ে যাচ্ছে তবুও পিছন পাশে কবে টাকা দেন, টাকা ছাড়া পেশেন্টটাকে গাড়িতে উঠাচ্ছে না। ফাতেমা বেগমের মৃত্যুর সঠিক কারণ খুঁজে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। সেই মৃত্যুর পিছনে আসলে কোনো অবহেলা আছে কিনা সেই জিনিসগুলোকে চিহ্নিত করার জন্য মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করেছে, কোন জায়গাগুলোতে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, পরে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা সুপারিশ করব। টিউমার অপারেশনের জন্য গত 22 জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা বেগম। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত তার শরীরে প্রবেশ করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে 10 জুলাই তার মৃত্যু হয়। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা রঙিন হয়েছে দেয়াল চিত্রে। অলিগলিতে আঁকা প্রতিবাদী স্লোগান সম্বলিত এসব চিত্র নজর কাড়ছে পথচারীদের।
প্রতিবাদ ও বিপ্লবের ভাষা এতদিন নানাভাবে চোখে পড়লেও নতুন রূপে ধরা দিল শিক্ষার্থীদের গ্রাফিতির মাধ্যমে। এবার চট্টগ্রামে দেখা গেল একদল মাদ্রাসা ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইসলামিক গ্রাফিতি, যেখানে কোনো ছবি আর অবয়ব না থাকলেও ইনকিলাব ও ইন্তিফাদার মতো নানা সংগ্রামী শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নানা জুলুম, নির্যাতন ও অধিকারের বিষয়গুলো। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে চট্টগ্রাম নগরীর জিসি মোড়, বহদ্দাহাট ও চকবাজারে শিক্ষার্থীরা নিপুণ হাতে দল বেঁধে এঁকেছেন এসব ইসলামিক গ্রাফিতি, যেটিকে তারা বলছেন সাংস্কৃতিক বিপ্লব ও পাশাপাশি সৌন্দর্যের প্রতীক। তারা এই সংস্কৃতি ছড়িয়ে দিতে চান সারা দেশে। আরবিতে যে গ্রাফিতি এত সুন্দর করে করা যায়, এই শিল্পটাকে বাংলাদেশে পরিচয় করার জন্য মূলত আমরা এটা করছিলাম। সুস্থ একটা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য হচ্ছে মূলত এই গ্রাফিতি। আর চোখ জোড়ানো ব্যতিক্রমী ধাঁচের ইসলামিক ও আরবি গ্রাফিতি নজর কেড়েছে সবার, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এসব গ্রাফিতি এখন শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। সবাই পতাকা লিখে হাতের ছাপ দেয়, তো আমরা অ্যারাবিকটার মাধ্যমে একটু পরিবর্তন নিয়ে আসি। এই এক্সপেকটেশনের বাইরে যে এত মানুষ আমাদেরকে ভালোবাসা দিবে, এত মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে, আলহামদুলিল্লাহ এটা আমাদের ফুল টিম এটার জন্য সবার কাছে কৃতজ্ঞ। ইসলামী গ্রাফিতির ধারাটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় খুবই জনপ্রিয়। গ্রিকদের পর মিশর ও আব্বাসীয় সাম্রাজ্যে এটির প্রচলন শুরু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট। 24 ঘন্টার কর্মবিরতিতে জরুরি বিভাগ চালু থাকলেও বন্ধ রয়েছে বহির্বিভাগ। অপরাধীদের দ্রুত বিচারের পাশাপাশি রাজ্য সরকারের পদত্যাগের দাবি জানান তারা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় তোলপাড় ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে চলছে কর্মবিরতি। দেশটির চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে শনিবার সকাল 6টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে শুরু হয় 24 ঘন্টার ধর্মঘট। চিকিৎসকদের কর্মবিরতির পাশাপাশি হত্যার প্রতিবাদে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও। চলছে বিক্ষোভ সমাবেশ। নৃশংস ওই হত্যার ঘটনায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যাকে অ্যারেস্ট করা হয়েছে এটা স্পষ্ট পরিষ্কার যে সে একা দোষী হতে পারে না, বাকি দোষী এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে, সেই খুনিরা, সেই ধর্ষকরা। যে আসামিগুলো এরকম নোংরামি কাজ করেছে, এটা আমার প্রতিবাদ চাই, ওনাদের সাজা হোক। এখনো পর্যন্ত তার মীমাংসা হলো না কেন? খুনি এখনো ধরা পড়লো না কেন? ভারত জুড়ে চিকিৎসকদের ডাকা ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। রাজ্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বাম সংগঠনগুলো। ধর্মঘটের কারণে বহির্বিভাগ সহ অন্যান্য সব সেবা বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি বিভাগ। চিকিৎসা সেবা ব্যাহত হয় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এরই মধ্যে হত্যার তদন্ত কাজ শুরু করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এছাড়া হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একমাত্র বিশেষায়িত হাসপাতাল এই এসএসকেএম হাসপাতাল। গোটা রাজ্যের হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী রোগীরা আসেন এখানে চিকিৎসা করতে, কিন্তু আরজিকরের এই নারী চিকিৎসককে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে, এই ঘটনায় গোটা ভারতের নাগরিক সমাজের সঙ্গে একই রকম ভাবে ফুঁসে উঠেছেন চিকিৎসকরাও। আর চিকিৎসকদের ডাকে এই ধর্মঘটে এখন নাকাল চিকিৎসা ব্যবস্থা। তবু আগত রোগীরা বলছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।